আলোচনাটি আসলে দুই রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু এই অবস্থায় এই বাকযুদ্ধের মধ্যে নির্বাচনের ভোটের পরিবেশ সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আসলে কতটুকু এখন পর্যন্ত সেটি আমরা কি বলবো ঠিক আছে, নাকি এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কার জায়গা আছে? হারুনুর রশিদ, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য শুনে নিতে চাই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক বিন্দু। যদিও তারা এখন পর্যন্ত কোনো কনক্লুশনে আসতে পারে নাই। দুই পক্ষ মোটামুটি একে অপরকে দোষারোপেই লিপ্ত আছেন। এটি তো আমরা স্টিল আসলে এই টকশোর আমি, পাশাপাশি কিন্তু হ্যাঁ না ঠিক রাজনীতির এই আছে, যে আমি মনে প্রচারণার করি, মধ্যেও আমরা জি দেখি। জি 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 মনে করি স্টিল এটা এই আলোচনাটা হবে, এটাই স্বাভাবিক কথা। এবং একে অপরের ডিসকাশনের মধ্যে থেকে তাদের যে মেইন মেরিটটা সেটা তুলে ধরবেন, এটাই আলোচনার লক্ষ্য। তো সেদিকে আমরা যাচ্ছি আশা করি। তবে মাঠের কথা আমরা বলতে পারি, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি। আমরা যে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, এটার মাধ্যমে এই আমাদের প্রায় 30টি সংগঠন আছে, তাদের মাধ্যমে 175টি আমরা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক আমরা সারা দেশে 175টি কনস্টিটিউয়েন্সিতে আমরা নিয়োগ করেছি। তাদের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করছি এবং আজকে পর্যন্ত আমাদের প্রায় অনেকগুলো রিপোর্ট আসছে যে নির্বাচন, বিশেষ করে প্রতীক পাওয়ার পরের যে প্রক্রিয়াটা শুরু হলো প্রচার প্রচারণা, এবং আগেও কি হয়েছে সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। তো এখন আমি মোটা দাগে আমি বলতে পারি যে আমাদের এই অ্যালায়েন্স থেকে আমরা যে পর্যবেক্ষণ করছি সেখানে এখন পর্যন্ত কোনো ওই রকম সহিংস ঘটনা আমাদের নজরে আসে নাই, রিপোর্টে আসেনি। তবে ছোটোখাটো যে বিষয়গুলো না সেটা, যেমন আমি যদি বড় কোনো ইনস্টেন্সের কথা বলি, যেগুলো আসলে রিপোর্ট করার মতো, যে একটা সমাবেশ হচ্ছে সেখানে অন্য একটা কম্পিটিটিভ দল সেখানে যে আক্রমণ করলো, এরকম ঘটনা ঘটে নেই। তবে আজকে একটা ছোট্ট নিউজ আসলো, যেটা ফেসবুকে একটা তথ্যের উপর ভিত্তি করে দুই পক্ষ মধ্যে শরীয়তপুরে যে ঘটনাটা ঘটলো, এটা বলা যায় যে সে আসলে পার্টিজান বিষয়টা নিয়ে নয়, দুই পক্ষ প্রচারণার বিষয় নিয়ে হয় নাই। এটা একটা ফেসবুকে একটা তথ্য ভুল কিংবা সঠিক তথ্য নয় এরকম ভাবে প্রচার করার ক্ষেত্রে, কিংবা এক পক্ষ বলছে দেওয়া হয় না কিংবা কে দেশে, এটা পরিষ্কার হওয়ার আগেই দুই পক্ষ একটা সংঘাতে লিপ্ত হয়েছে। যাক, খুব বড় আকারে না হলেও প্রতিবয় সহকর্মীরা কিছু আহত হয়েছে, বাট এটা একটা ইনসিডেন্স বটে। আর একটা আমি দেখলাম যে জয়পুরহাটে ওখানে এবি পার্টির মাইক কেড়ে নিয়েছে জামাতে ইসলামে। এটা কমিউনিটি মানে মাঠ পর্যায়ের কথা বলছি। তো এগুলো কিন্তু যখন মানে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিংবা ভোটে একেবারে কমিউনিটি পর্যায়ে যখন কাজ হয়, ক্যাম্পেইন হয়, এরকম ছোটোখাটো কিন্তু একটা বিশাল বড় দেশে এত মানুষের মধ্যে এরকম ক্যাম্পেইনে এরকম ছোটোখাটো ইনসিডেন্টস হবে না তা নয়। তবে মূল কথা আমরা দেখছি রেফারি হিসাবে যে বাংলাদেশ ইলেকশন কমিশন, তারা ওইরকম যখন কোনো মেজর ত্রুটি পাচ্ছে আমাদের নোটিশে আসছে, তারা অ্যাকশনে গেছে। যেমন অনেককে জরিমানা করেছেন, যেমন 94 তারা কেস তারা অ্যাকসেপ্ট করেছে এবং এই কেসগুলোর অনেকগুলোর ক্ষেত্রে তারা জেল জরিমানাও দিয়েছে এবং অনেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তো সেক্ষেত্রে যে পর্যায়ে এখন পর্যন্ত আছে সেটা আমাদের কাছে। কিন্তু আপনি একটা কথা বললেন যে ছোট ছোট করে বেশ কিছু ঘটনা কম বেশি কিন্তু আসলে আমরা জানি যে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের উপর সংঘর্ষ, জামায়াতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ, এনসিপি নেতাদের উপর আক্রমণ থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাদের উপর আক্রমণ, এরকম নানা রকম খবরাখবর কিন্তু বিভিন্ন গণমাধ্যমগুলোতে আছে এবং আমরা সেই সংবাদগুলো প্রচার করে থাকি। এই বাস্তবতায় থেকে সামনের দিনগুলোতে নির্বাচনের পরিবেশ কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে? কারণ ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু এক ধরনের বড় এক ধরনের ঘটনা ঘটে যায়। কারণ এইগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বড় ঘটনা নিয়ন্ত্রণ করার যেই সক্ষমতা হোক বা লোকবল হোক, সেই জায়গায় এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। এর আগের নানা সময় আমরা আসলে দেখেছি। আপনি সেই জায়গায় কোনো ধরনের আশঙ্কা দেখেন কিনা? হ্যাঁ, আমরা আমরা সেই আশঙ্কাটা দেখি, এটা সত্য। তবে আমরা আশা করছি যে ইলেকশন কমিশনের ওভারসাইটটা, যেমনটি সংখ্যাটা বাড়ছে এবং ছোট ছোট করে এই সব সংঘাতগুলো নোটিশে আসছে, তেমনই নির্বাচন কমিশনের ওভারসাইটটাও যদি আরও একটু বৃদ্ধি করা যায়, সাথে সাথে তারা অ্যাকশনে থাকে মাঠে, তাহলে আমার মনে হয় যে এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। এবং এই ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারে দুইটা মেজর পলিটিক্যাল পার্টি, দুই তিনটা, তারা যেন
এটা বলে যে তার সমর্থকদের কোনোভাবেই সংঘাতে জড়িত না হওয়া, এবং বিকল্প অনেকভাবেই মিছিল করতে পারে তারা, গণসংযোগ করতে পারে, মুখোমুখি না হওয়া। এক পক্ষ আরেক দিকে যাবে, আরেক পক্ষ আরেক দিকে গণসংযোগ করবে, এটা অ্যাভয়েড করা সম্ভব। ওপরের যে সিনিয়র লিডার আছে তারা কিন্তু কিন্তু আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, আপনি যেভাবে বলছেন হয়তো সেটি মাঠের চিত্র হওয়ার কথা, কিন্তু বর্তমানে যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করি, এটি এক ধরনের ব্যাধির মতো হয়ে গেছে যে মাঠের ঘটনার সত্যতা জানার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নানা দিকে খবরগুলো, মতামতগুলো চলে আসে, যেটি অন্য মানুষদের উপর কিন্তু এক ধরনের প্রভাব ফেলে। সামনে নির্বাচনে এটিও কিন্তু এরই মধ্যে কিন্তু বারবারই সকল রাজনৈতিক দলে কিন্তু বলছে যে এই জায়গায় নিজেদের সংগত হওয়া অথবা আসল ঘটনা জানবার, ভোটারদের যাতে সহিংসতা কমে, সবারই মূল লক্ষ্য সহিংসতা যাতে না হয়, নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এখানে আসলে কি করবার আছে? এখানে একটা বিষয় আপনাকে বলি যে আসলে খুবই শঙ্কার কথা, যে ফেসবুকের যে মেইন মালিক, যেটা মেটা বলে, যারা এটা দেখভাল করছে, আমরা গত কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ করলাম যে আসলে তাদের রোলটা কি হবে, যে এরকমভাবে যে নিউজ, ফেক নিউজ কিংবা ডিসইনফরমেশন, মিস ইনফরমেশনগুলো এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা আসলে একজন প্রার্থীর জন্য সম্মান নষ্ট করছে, সমর্থকদের মানে প্রভোগ করছে যাতে সংঘাতে লিপ্ত হয়, এরকম আমরা দেখতে পাই। এবং আজকের ঘটনা কিন্তু প্রুভ করে এই ফেসবুকে এটা, আদারওয়াইজ কিন্তু এখানে কোনো ঘটনা আশঙ্কাই ছিল না। তো এই এটা জায়গায় এই জায়গায় প্রশ্ন আমার আছে, রাজনৈতিক দল মানে যে অতিথিরা আছেন আমাদের সাথে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি আমাদের অতিথি বলছিলেন যে রাজনৈতিক দলের নেতাদের এক ধরনের সম্মানহানি করার যে চেষ্টাটি আসলে চলছে, সেটিকে আপনারাও এটি আমার প্রশ্ন দুই দলের প্রতি, যে আপনারা কিভাবে আসলে সেটি নিয়ন্ত্রণ করবেন বা সেই জায়গায় অন্য পক্ষের যাতে হচ্ছে বক্তব্য খুব বাজেভাবে না আসে, সেটি আসলে নিয়ন্ত্রণ করবেন। শামীম ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা তো আমি প্রথম থেকে বলেছি, আমাদের রাজনীতিবিদদের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে পরস্পর প্রতি পরমত সহিষ্ণুতা, সহনশীলতা, এগুলো ধৈর্য, সহনশীলতা থাকা উচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো রাজনৈতিক দলের নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো বক্তব্য করে দিয়েছেন? কোন আঘাত দিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? কখনো দেননি। এটি তার একটি অনন্য বৈশিষ্ট্য। এটা রাজনীতিবিদদের এই ধরনের বিরল গুণাবলী এবং প্রতিভার অধিকারী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের রাজনীতিবিদদেরকে সবাই অবশ্যই ধৈর্যশীল, সহনশীল হইতে হবে পরস্পর প্রতি। তা নাহলে তো আবার গণতান্ত্রিক সংস্কৃতি আপনি নির্মাণ করতে পারবেন না। এই বাংলাদেশটা আমরা 54 বছরে কত পিছিয়ে গেছি। আমাদের চেয়ে কম সময়ে স্বাধীনতা নিয়ে ভিয়েতনাম, কোরিয়া কোথায় চলে গেছে দেখেন। আমরা কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, রাজনীতির শক্তিকে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে দুর্বৃত্তায়নের কারণে আজকে আমাদের বাংলাদেশ পিছিয়ে পড়েছে। প্রত্যেকটি জায়গায় দুর্নীতির কারণে, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, এই জাতীয় সংকট আমাদের জাতিকে কুড়ি কুড়ি ধ্বংস করে দিয়েছে। ক্ষুধা, দারিদ্রতাকে আমরা জয় করতে পারিনি, শিক্ষাকে জয় করতে পারিনি, আমরা স্বনির্ভর হতে পারিনি। কারণ কি? আমাদের রাজনৈতিক শক্তিটাই প্রত্যেকটি জায়গায় বিভাজন করছে, দলীয়করণ করছে। রাজনৈতিক শক্তিটাই দলীয়করণ করে, লুটপাট করে একটি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কি বিচার বিভাগ, কি পুলিশ প্রশাসন, কি সিভিল প্রশাসন, কি গুরুত্বপূর্ণ সেক্টর, এগ্রিকালচার, কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সমস্ত জায়গায় আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে ধ্বংস করে আজকে বেগম খালেদা জিয়া যেই মানসিকতা নিয়ে হচ্ছে রাজনীতি করতেন, যে আরেকজনকে ছোট করে না, সকলকেই তিনি সম্মান দিয়ে যে রাজনীতি করতেন, সেটি আসলে সবার ভেতরে আছে কিনা, সেটি ধারণ করেন কিনা, সেই প্রশ্নটি আসলে থেকেই যায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছেও আসতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে রাজনীতিবিদদের নানা রকম কথা, এক জায়গার কথা আরেক জায়গার কথা মিলে এক ধরনের যে মন্তব্যগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়, সেটিতে ভোটারদের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া পড়ে কিনা, এবং সেখান থেকে রাজনৈতিক দল হিসেবে আপনারা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা? না, এটা তো হচ্ছেই আপনার বিভিন্ন। দেখো শামীম ভাই, দেখুন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সব নিউজকে আপনি অসত্য বলতে পারেন না। দেখুন, বাংলাদেশের এই নির্বাচনকালীন সময় আমরা প্রতিদিন বিভিন্ন পত্রিকা বিশ্লেষণ করি। আমরা দেখলাম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস
বাসসও কিন্তু এখন এক ফাঁকি নিউজগুলো করেন না। আমার মানে বাসস কয়টা নিউজ করেন বিএনপির, কয়টা জামাতের, আমরা বিশ্লেষণ করি। এই যে আমাদের দৈনিক প্রথম আলো পত্রিকা দেখলাম 25শে জানুয়ারিতে ওনারা বিএনপির সংবাদ দিয়েছেন 22টা, আর জামাত জোটের সংবাদ দিয়েছেন মাত্র 5টা। এগুলো আমার সব কারা কি করতেছেন সব বিশ্লেষণ আছে। দেখুন গত 2-3 দিন যাবৎ বাংলাদেশে সিরিজ বিভিন্ন জেলাতে জামাতের যারা নারী কর্মী তাদের উপরে বিএনপি তাদের অঙ্গ সংগঠনের লোকেরা হামলায় পড়ে হেনস্থা করতেছেন, হামলা করতেছেন, এবং কারো হিজাব ধরে মানে তারা টেনে খুলে ফেলতেছেন। এই ধরনের নিউজগুলো কোনো আমাদের মূল ধারা মিডিয়া কি আসে বলুন তো? যার জন্য আজকে জামাতের মহিলা বিভাগ আমরা নারীর প্রতিবাদ সমাবেশ আমরা আয়োজন করেছি। আপনার মিডিয়া আপনি বলুন, এই যে এতগুলো লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর থেকে শুরু করে টাঙ্গাইলে, বোলায়, আজকে পাবনা, নারায়ণগঞ্জ হয়েছে, এই ঘটনাগুলো যদি মূল মিডিয়া আসে নাই, আমরা জেনেছি কোথায় থেকে? এটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। এটা তো আমাদের জন্য বাস্তব। বা বাংলাদেশ দেখবো এমন হবে, আমি জানি না কি হয়, যা আমরা দেখছি হয়তো ইলেকশনকালীন আরো ময়দানের সঠিক তথ্য আমরা পাবো না। এবং তার উৎসটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে ইলেকশনের পরিবেশ কি হচ্ছে, নারী হেনস্থার শিকার হচ্ছে নানা জায়গাতে, মানে র্যান্ডমলি এগুলো কিন্তু আমরা কিন্তু সেখানে এরকম পেতাম না। অভিযোগ তো আবার হচ্ছে বিএনপির পক্ষ থেকে আপনাদেরও উপর আছে যে আপনারাও নানাভাবে হচ্ছে মানুষদেরকে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন। এ ধরনের কথা বিএনপির অনেক নেতারাও বিভিন্ন সময় বলেছেন। দেখুন আমি বলি আজকে, এই যে আজকে বিএনপি নেতা বলেছেন তিনি জামাতের মহিলা কর্মীদের বস্ত্র খুলে নেবেন, এটা আজকে নিউজ পত্রিকায় এসেছে, আমি শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি ফাফি আফা বলেছেন যে জামাতের যারা মহিলা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে কেন্দ্র করে যে এই ধরনের বক্তব্য আমরা দেখেছি, একজন নেতা বলেছেন যে আমি 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 আপনাকে বলি এই ব্যাপারে জামাত আমরা কখনো তার বক্তব্যকে আমরা সমর্থন করি না, এবং জামাত সেটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমি বলি দেখুন এখন সেটা কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 3 দিন পরে খবর আসার পর তখন কিন্তু আপনারা নিয়েছেন না তখন আমরা তখন দেখুন আমি বলি আপনাকে, জামাতের 1% অপরাধ, আমি 1% অপরাধকে অপরাধ মনে করি। 1% অপরাধকে আপনি রিয়েকশন করানো হলো 99 ভাগ, আর বিএনপির 90 ভাগ অপরাধকে আপনি 10% রিয়েকশন দেখাচ্ছেন না। দেখুন মোশাররফ হোসেন ঠাকুর যে বললেন কিছুদিন আগে, আপনারা মিডিয়া আলোচনা করেছেন এবং কোন পদক্ষেপ বিএনপি নিয়েছে? তিনি যে বলেছেন যে মোশাররফ হোসেন ঠাকুর সাহেব যে যারা হিজাব পরেন তারা হলেন পতিতার মতো, বলেছেন না? বলুন, এটা তো সব জায়গায় এসেছে। বিএনপি তাকে কোনো বহিষ্কার করেছে? জামাত তো বহিষ্কার করেছে এবং তার পদ স্থগিত করেছে। মানে আমরা কোন অপরাধকে আমরা কোনো কনসিডার করি না, আমরা দায়িত্ব নিয়ে বলি তিনি কাজটা ভুল করেছে, সঠিক করেন। আমরা ফিরবো আলোচনায়, আলোচনা আসলে শেষ মুহূর্তে রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আতিকুর রহমান, ধন্যবাদ শামীমুর রহমান শামীম, এবং একই সাথে ধন্যবাদ হারুনুর রশিদ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও অন্যদিন কোনো আলোচনায়।